হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা শর্ট সেলিং যে ব্যান হয়েছে বা হতে চলেছে সেইটা নিয়ে ডিটেলে আলোচনা করব। তার সাথে আরও কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, সেগুলো নিয়ে ডিসকাশন করব এবং সাথে 3টে স্টক এবং সেই স্টক রিলেটেডও নিউজ আছে। তো চলুন ডিসকাস করা যাক। তো দেখুন, সেবি শর্ট সেলিংটা ব্যান করেছে কাদের জন্য? মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন, মানে নর্মাল রিটেল ইনভেস্টরদের জন্য নয় কিন্তু। মানে শর্ট সেলিং শুধুমাত্র ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মানে করতে পারবে না। তো কখন করতে পারবে বা শর্ট সেলিং কী, চলুন আগে সেটা দেখা যাক। তো দেখুন, এখানে প্রথম যেটা পয়েন্টে দেওয়া আছে যে তারা ইন্ট্রাডে বেসিসে, মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা shall not be allowed to do day trading or square of their transaction intraday, said market regulator SEBI। তো মানে ইন্ট্রাডে বেসিসে তারা কিন্তু মানে শর্ট সেলিং করতে পারবে না ইনস্টিটিউশনাল ইনভেস্টররা। শর্ট সেলিং মানে কি? তো দেখুন এই নোটটাতে লেখা আছে। তো শর্ট সেলিং মানে হচ্ছে যে শর্ট সেলিং মিনস সেলিং এ স্টক দ্যাট দ্য সেলার ডাজ নট ওন অ্যাট দ্য টাইম অফ ট্রেড। মানে যখন ট্রেড নিতে যাচ্ছে সেই সময় সেলার ওই স্টকটাকে ওন করে না, কিন্তু তবুও সেলিং করে। তো সেল করে পরে যদি মানে স্টকটা আরও পরে নিচের দিকে ক্র্যাশ হয়, তখন স্কোয়ার অফ করে, মানে আরও কম দামে কেনে, যার ফলে তার লাভ হয়। ঠিক উল্টোটা করলে লোকসান হবে। তো সেই অনুযায়ী আর কি শর্ট সেলিং হয়। তো ইন্ট্রাডে বেসিসে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কিন্তু শর্ট সেলিংটা ব্যান করতে চলেছে সেবি। তো এটার কারণ একটাই, যে যদি অনেক হিউজ পরিমাণে সেলিং হয় ইন্ট্রাডে বেসিসে, তাহলে স্টক ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। আপনার আমার মতো রিটেল ইনভেস্টরদের টাকা ডাউন যায় বা মানে অনেক দিন ওই স্টকে আটকে থাকতে হয়। সেই কারণে কিন্তু সেবি এইটা নিয়ে আসছে। তো এইটা দেখুন যে কোন কোন সেগমেন্টে শর্ট সেলিংটা অ্যালাউড আছে, এই জায়গাটা দিয়েছে। সেবি অলসো সেড অল স্টকস দ্যাট ট্রেড ইন দ্য ফিউচার্স অ্যান্ড অপশনস সেগমেন্ট আর এলিজিবল ফর শর্ট সেলিং। মানে ফিউচার্স অ্যান্ড যেটা অপশানস আছে সেখানে কিন্তু শর্ট সেলিংটা অ্যালাউড, বা শর্ট সেলিং যেমন হয় সেরকমই চলবে। তো এইতে কেন এরকম হয়েছে? তো এক্সিস্টিং ইন্ডিয়ান রুল ডু নট অ্যালাউ সো কল্ড নেকেড শর্ট trades where an investor sells short without having already borrowed or located the shares of or securities to be sold। তো এখানে বলা হয়েছে যে এই রকম কিন্তু কোনো মানে নেকেড শর্ট সেলিংয়ের কোনো রুল, মানে ইন্ডিয়ান রুল এটা অ্যালাউ করে না। এবং এই যে ফুল ফ্লেজ সিকিউরিটি লেন্ডিং এবং বরোয়িং স্কিম, এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন যে ইন্ট্রোডাকশন অফ ফুল ফ্লেজড সিকিউরিটি লেন্ডিং অ্যান্ড বরোয়িং স্কিম, মানে শর্ট ফর্ম SLBM, shall be simultaneous with the introduction of short selling by institutional investor। এটা সেবি বলেছে। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টর হ্যাভ টু কনফার্ম, মানে এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন যে এটা আগে থেকে তাদেরকে জানাতে হবে যদি করতে চায়। ইনস্টিটিউশনাল ইনভেস্টর হ্যাভ টু কনফার্ম অ্যান্ড ইনফর্ম আপফ্রন্ট, এই যে জায়গাটা লেখা আছে দেখবেন যে আগে থেকে তাদেরকে জিনিসটা কিন্তু জানাতে হবে। তো ইফ দ্য ট্রেড ইজ এ শর্ট সেল হোয়াইল রিটেল ইনভেস্টর ক্যান মেক নেসেসারি ডিসক্লোজার বাই এন্ড অফ দ্য ট্রেডিং আওয়ার্স। মানে রিটেল ইনভেস্টরদের জন্য এরকম কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে আগে থেকে কিন্তু জানাতে হবে। ব্রোকার্স হ্যাভ বিন ম্যান্ডেটেড টু কালেক্ট স্ক্রিপ্ট ওয়াইজ শর্ট সেল পজিশন অ্যান্ড আপলোড অন এক্সচেঞ্জেস বিফোর নেক্সট ট্রেডিং ডে। মানে যারা ব্রোকার আছে, মানে বিভিন্ন অ্যাপ যেগুলো ইউজ করেন আর কি ইনভেস্টিংয়ের জন্য, তো সেই সমস্ত অ্যাপগুলোই এখানে ব্রোকারের কাজ করে। তো ব্রোকারকে আলাদা করে ম্যান্ডেট করতে হবে যে স্ক্রিপ্ট ওয়াইজ আলাদা আলাদা শর্ট সেলিং পজিশন যারা যারা নিচ্ছে সেটা কিন্তু মানে স্টক এক্সচেঞ্জগুলোকে জানাতে হবে নেক্সট ট্রেডিং ডের মধ্যেই আর কি। তো ওইটাই এখানে ডিটেলে লেখা আছে যে ব্রোকার্স শ্যাল বি ম্যান্ডেটেড টু কালেক্টেড দ্য ডিটেলস অন স্ক্রিপ্ট ওয়াইজ শর্ট সেল পজিশন, collate the data and upload it to the stock exchange before the commencement of trading on the following trading day। ওটাই বললাম, the stock exchange shall then consolidate such information and disseminate the same on their website
ফর দ্য ইনফরমেশন অফ দ্য পাবলিক অন উইকলি বেসিস, মানে এক্সচেঞ্জ তখন উইকলি বেসিসে সেই ডেটাটা নিয়ে পাবলিকের কাছে সেটা ডিসক্লোজ করবে বা জানাবে, ওয়েবসাইটে দেবে। তো সেটাই এখানে কিন্তু ডিটেলে বলা হয়েছে। দ্য ফ্রিকোয়েন্সি অফ সাচ ডিসক্লোজার মে বি রিভিউড ফ্রম টাইম টু টাইম উইথ দ্য অ্যাপ্রুভাল অফ সেবি, মানে এই যে মানে ডিসক্লোজারগুলো যারা করছে ব্রোকাররা, সেটা কিন্তু টাইমলি বেসিসে মানে রিভিউ করা হবে যদি সেবি অ্যাপ্রুভ করে। তো তো এইটা কিন্তু ডিটেলে এখানে বলা হয়েছে, সেই নিউজটাই কিন্তু মানে আউট হয়েছে। তো এরপর দেখুন নেক্সট যে ফ্যাক্টরটা মানে মার্কেট কেমন যাবে সেইটার উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে যে ইউএসের কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশনটা, মানে সিপিআই ইনফ্লেশন রেটের উপর ডিপেন্ড করে। তো দেখুন সিপিআই ইনফ্লেশন যেটা ইউএসএ রিলিজ হবে সেটা কবে হবে, 11 জানুয়ারি 2024। এটা ডিসেম্বরের ইউএস ইনফ্লেশন যে রেটটা সেটা কিন্তু রিলিজ হবে। তো এটার ফোরকাস্ট কেমন, ফোরকাস্ট হচ্ছে 3.2%। প্রিভিয়াস মানে আগের যেটা ছিল সেটা ছিল 3.1%, এখন ফোরকাস্ট হচ্ছে 3.2%, মানে 3.2% বা তার নিচে যদি থাকে সিপিআই ইনফ্লেশনটা, তাহলে কিন্তু মার্কেটের পজিশন ভালো থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি এই ফোরকাস্ট এর বেশি মানে 3.2%-এর বেশি যদি ইনফ্লেশন রেট চলে আসে, তাহলে কিন্তু স্টক মার্কেটে ভোলাটিলিটি লক্ষ্য করা যাবে। এরপরে দেখুন আরও একটা টেনশন যেটা রয়েছে রেড সিতে, সেইটা নিয়ে এখানে বলেছে এই যে মার্কস ওয়ান্স অফ মেজর ডিস্ট্রাপশন অ্যাজ ইট ডাইভার্টস শিপস অ্যাওয়ে ফ্রম রেড সি। মার্কস হচ্ছে একটা শিপ মানে কোম্পানি যারা আর কি ট্রান্সপোর্ট করে সমুদ্রে বিভিন্ন জায়গা থেকে মাল। তো সেই তারা মানে ওয়ার্ন করেছে যে মেজর ডিসরাপশন হতে চলেছে, মানে কারণ কি না এরা রেড সি থেকে শিপগুলো ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো কোন দিকে নিয়ে যাচ্ছে দেখুন নিচে ডিটেলসটা লেখা আছে। মার্কস রিরুটস অল কন্টেনার ভেসেল ভায়া কেপ অফ গুড হোপ ডিউ টু রেড সি ডিস্ট্রাপশন, হ্যাপাক লয়েড রিপোর্ট সিগনিফিক্যান্ট কস্ট ফর শিপ ডাইভার্টিং। তো মানে এই যে ডাইভারশন যেটা হচ্ছে সেটার জন্য কিন্তু ভালো রকম কস্ট মানে খরচা হতে চলেছে। তো সেই কারণে কিন্তু এরা মানে যে ডিসরাপশনটা হচ্ছে সেটার জন্য কিন্তু ওয়ার্ন করেছে। তো এরা দেখুন যে মার্কস যে আছে সে মানে যে কোম্পানিটা, তারা সমস্ত ভেসেলগুলো বা কন্টেনার ভেসেলগুলো কোথায় দিকে নিয়ে যাচ্ছে এখানে ডিটেলে লেখা আছে, দেখলে দেখতে পারেন যে এরা ডাইভার্ট করছে কোথায়, রেড সি থেকে আফ্রিকার কেপ অফ গুড হোপ ফর foreseeable future and warning customers to prepare for significant disruption। মানে কারণ কি, কারণ এই যে ডাইভার্ট করার জন্য যে কস্ট পড়ছে সেইটা কিন্তু বাড়বে, সেই কারণে কিন্তু এটা এরা ওয়ার্ন করছে। তো এটার যে এমনি ডাইভার্ট করার পিছনে কারণটা কি না, রেড সিতে মানে কি হচ্ছে যে ওখানে যে মানে ইরানিয়ান যে ব্যাকড হৌথি মিলিটিয়ান্স আছে তারা অ্যাটাক করছে ওই ভেসেলগুলো। সেই জন্য কি হচ্ছে যে রেড সি থেকে সমস্ত শিপ ঘুরিয়ে মানে কোন দিকে নিয়ে যাচ্ছে, রুট ফ্রম এশিয়া টু ইউরোপ ভায়া সুয়েজ ক্যানেল, তো এই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণে কিন্তু কস্টটা অনেকটা বাড়তে চলেছে, সেটাই এরা ওয়ার্ন করছে। এই যে দ্য ট্রিপ রাউন্ড আফ্রিকা ক্যান অ্যাড অ্যাবাউট 10 days টু জার্নি, এইটা কিন্তু 10 দিনের জার্নি হয়ে যাবে। টাইমস অ্যান্ড রিকোয়ার্স মোর ফুয়েল ক্রিউ টাইম জ্যাকিং আপ শিপিং কস্ট, সেই কারণে কিন্তু টাইমও বেশি লাগবে এবং মানে তেলের খরচাও বেশি হবে, যার ফলে শিপিং কস্টও কিন্তু বাড়বে। তো এইটাই এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে অ্যাটাক করছে হৌথি মিলিট্যান্টসরা, তো সেই কারণে কিন্তু এইটা মানে একটা ভালো রকম শিপিংয়ের যেটা কস্ট সেটা বাড়বে এবং ভালো রকম ডিসরাপশন তৈরি হচ্ছে। তো এইটার দিকেও কিন্তু মার্কেটের ইনভেস্টাররা কিন্তু নজর রাখছে, তো এইটার উপরেও কস্ট কিন্তু বাড়বে। চলুন এর সাথে কয়েকটা মানে স্টক রয়েছে যেগুলোতে ভালো ভালো নিউজ রয়েছে, সেগুলো ডিসকাস করা যাক। তো আজকের যে প্রথম স্টক সেটা হলো কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। তো দেখুন কেপিআই গ্রিন এনার্জি লাস্ট ট্রেডিং ডেতে 1.42% বেড়েছিল, 19 টাকা 95 পয়সা বেড়েছিল, 1423 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। দেখতেই পাচ্ছেন স্টকটা তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। এটি একটি গ্রিন এনার্জি স্টক, তো মানে বুঝতেই পারছেন এখন ক্লিন অ্যান্ড গ্রিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জির উপর কিন্তু ভালো রকম এক্সপোজার গভর্নমেন্ট দিচ্ছে, সেই কারণে কিন্তু এই স্টকটার তার অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করছে।
তো স্টকটা ভবিষ্যতেও ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে, কারণ এই স্টকটার ভালো ভালো নিউজ আসছে। তো চলুন আগে সেইগুলো দেখা যাক। তো দেখুন, কেপিআই গ্রিন এনার্জি ব্যাগস অর্ডার ফর 2.1 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট। তো কেপিআই গ্রিন এনার্জি এরা কিন্তু 2.10 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট এরা মানে ওন করেছে বা ব্যাগস করেছে, মানে জিতেছে। তো এইটা দেখুন যে এই সালের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যে দ্য অর্ডার হুইচ আর শিডিউল টু বি কমপ্লিটেড ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 24-25 ওয়ার রিসিভড ফ্রম রাধাকৃষ্ণা টেরেনে অ্যান্ড জয় মেটাল টেক। এই দুজনের কাছ থেকে কিন্তু 2.10 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টের অর্ডার এরা পেয়েছে। আরও একটা নিউজ রয়েছে, দেখুন যে এরা 3 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট আরও একটা ব্যাগ করেছে। সেটা মেনলি দেখুন অর্ডারটা কোথা থেকে রিসিভ হয়েছে, জাইকো সিনথেটিক্স এর থেকে রিসিভ হয়েছে। এইটা এদেরই একটা সাবসিডিয়ারি, কেপিআই গ্রিনের সাবসিডিয়ারি কেপিআইজি এনার্জিয়া এদের মানে অর্ডারটা বুক করেছে। তো এটা দেখুন কেপিআই গ্রিন সম্পর্কে ভালো নিউজ। তো স্টকটা একটু র্যাডারে রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টোরেন্ট পাওয়ার। তো টোরেন্ট পাওয়ার দেখুন লাস্ট ট্রেডিং ডেতে 2.30% বেড়েছে, 23 টাকা 60 পয়সা বেড়েছে। ট্রেড করছে 1038 টাকা 20 পয়সাতে। এটাও তার যে অল টাইম হাই সেখানেই ট্রেড করছে। তো এই যে সুন্দর একটা দেখুন রাউন্ডিং বটম টাইপের তৈরি হয়েছে, এটা যদি ব্রেক করে উপরে যায় আরও কিন্তু তেজি লক্ষ্য করবে, যেটার সম্ভাবনা কিন্তু বেশি, কারণ কিছু ভালো নিউজও রয়েছে। তো সেই নিউজটা দেখুন যে ইন্ডিয়া টোরেন্ট পাওয়ার সার্জ অন 5.7 বিলিয়ন ইনভেস্টমেন্ট প্যাক্ট। তো এটা দেখুন 4 তারিখের নিউজ। তো নিউজটাতে কি মানে দেখা যায় যে সেদিন 8.8%-এর মতো বেড়ে গেছিলো। নিউজটা কি না, নিউজটা হচ্ছে যে 474 বিলিয়ন রুপিস মানে 5.7 বিলিয়ন রুপিসের সোলার প্রজেক্ট এই কোম্পানিটা পেয়েছে। কিসের জন্য? গ্রিন হাইড্রোজেন এবং গ্রিন অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এর জন্য কিন্তু এরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করছে গুজরাট স্টেটে, যেটার অর্ডারটা কিন্তু গুজরাট গভর্নমেন্টের তরফ থেকে পেয়েছে। তো এটা কিন্তু ভালো নিউজ। আর দেখুন আরও একটা নিউজ রয়েছে যে টোরেন্ট পাওয়ার ফর্মস নিউ হোলি ওন্ড সাবসিডিয়ারি। তো এটার যেটা নাম সেটা হচ্ছে টোরেন্ট PSH2 ফর ইলেকট্রিসিটি জেনারেশন ফ্রম রিনিউয়েবল এনার্জি। তো এটাও কিন্তু ভালো নিউজ। তো স্টকটা সেই কারণে দেখবেন অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার বা ইজ মাই ট্রিপ। লাস্ট ট্রেডিং ডেতে এটি 1.35% মতো বেড়েছে, 55 পয়সা বেড়েছে, 41 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো দেখবেন যে এইটার আমি মোটামুটি যে সাপোর্ট লেভেল এই 38 টাকার লেভেলটা আগে থেকে ড্র করে রেখেছিলাম, সেখান থেকে দেখুন ধীরে ধীরে কিন্তু স্টকটা উপরের দিকে যাচ্ছে। তো এখন যেটা মোটামুটি শর্ট টার্ম বেসিসে রেজিস্ট্যান্স ফেস করছে সেটা হচ্ছে এই মোটামুটি 45 টাকার লেভেলটায়। 45 লেভেলটা ব্রেক করে উপরে গেলে কিন্তু স্টকটার ভালো রকম মুভমেন্ট দেখা যেতে পারে। এই স্টকটারও ভালো নিউজ রয়েছে, চলুন সেটা আগে দেখে নেওয়া যাক। তো দেখুন এই ইজি ট্রিপ প্ল্যানার গেটস বোর্ড নড টু রেইজ আপ টু রুপিস 10 বিলিয়ন। এটা 3 তারিখের নিউজ। তো 10 বিলিয়ন রুপিস এরা মানে রেজ করতে চলেছে, মানে ফান্ড রেইজিং করতে চলেছে, সেটা কোম্পানির ক্যাপেক্সের জন্যই। তো এই যে ফান্ড রেইজটা সেটা কার থ্রু হবে? তো এখানে দেখুন থ্রু দ্য কম্বিনেশন অফ ইকুইটি শেয়ার্স অ্যান্ড ওয়ারেন্টস কনভার্টিবল ইন্টু ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার্স অফ দ্য কোম্পানি টু বি ইস্যুড অন প্রেফারেন্সিয়াল বেসিস। তো এটাও দেখুন স্টকটার সম্পর্কে ভালো নিউজ রয়েছে। আর এর যেটা মোটামুটি ডিসেম্বরের ডেটা সেটা ভালো আসার সম্ভাবনা রয়েছে, মানে অনেক ভালো রকম রেভিনিউ জেনারেট করেছে শোনা যাচ্ছে। তো এই স্টকগুলোর উপর নজর রাখবেন। আর নেক্সট উইকে যেহেতু মানে ওই মানে Q3-র যে কোয়ার্টার সেটার রেজাল্টও অ্যানাউন্সের দিন আছে, তো যে সমস্ত স্টক ভালো রেজাল্ট করবে বা ভালো পারফরমেন্স দেখাবে তার মানে স্টক প্রাইসও দেখবেন বাড়া কমা হতে পারে, মানে বাড়বে। আর যদি খারাপ পারফরমেন্স দেখায় তাহলে কিন্তু স্টক প্রাইসটা কমবে। তো নেক্সট উইকটা একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যে কোনো রকম স্টকে ইনভেস্ট করতে গেলে আপনারা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।